আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রমজান শুরুর আগ মুহূর্তে চড়া নিত্যপণ্যের বাজার, ভয়াবহ সংকট বোতলজাত সয়াবিন তেলের, মাছ মাংসের দামও বাড়তি। গরুর মাংসের দাম ছিল 750, এখন পবিত্র মাহে রমজান উপলক্ষে 780 টাকা। রমজান আসার আগে থেকেই তো সবকিছুর দাম বেড়ে গেছে, আর তেল তো অনেকদিন ধরেই আপনার পাওয়া যাচ্ছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরু, মাসব্যাপী সংযম পালন করবেন মুসল্লিরা। চাঁদ দেখা গেলে কাল বাংলাদেশে শুরু সিয়াম সাধনা। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন। আন্তঃসীমান্ত অপরাধ দমনে কাজ করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। চোরাচালান, নারী ও শিশু এবং মাদক পাচার সংক্রান্ত অপরাধসহ অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে যথাযথভাবে পালনে বিজিবির প্রতিটি সদস্য অঙ্গীকারবদ্ধ। মধ্যরাতে কীর্তিনাশা নদীতে ডাকাত দলের হানা, বালখেট দিয়ে স্পিড বোটের গতিরোধের পর এলো পাতারি গুলি। গণপিটুনিতে 2 ডাকাতের মৃত্যু। তারা আমাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ করে। ডলার দেওয়া, ওই জাহাজ দেওয়া আটকানো হয়েছে। আটকানোর পরে ওরা মনে করেন গুলি এবং বোমা, ককলেট সরছে। শর্ত সাপেক্ষে লাইসেন্স পেতে যাচ্ছে স্টারলিংক স্যাটেলাইট সেবা। স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ঝুঁকির শঙ্কা মাথায় রাখার তাগিদ। শীতের জীর্ণতা ঝেড়ে বসন্তের শুরুতেই অপরূপ সাজে সেজেছে প্রকৃতি। ডালে ডালে শোভা পাচ্ছে শিমুলের রক্তরাঙা আভা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। রমজান শুরুর আগের দিন সারা দেশে চড়া নিত্যপণ্যের বাজার, এতে ক্ষুব্ধ ক্রেতারা। ভয়াবহ সংকট তৈরি হয়েছে বোতলজাত সয়াবিনে। উধাও বাজার থেকে বেড়েছে ছোলার দাম, 30 টাকার শসা এখন বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। বেগুনের দামও দ্বিগুণ হয়ে 80 টাকার ওপরে। বাড়তি ব্রয়লার, সোনালী মুরগির দাম বেড়েছে, সব ধরনের মাংসের দামও। এতে চরম ক্ষোভ জানিয়েছেন ভোক্তারা। বাজার তদারকি আরও জোরালো করার দাবি জানিয়েছেন তারা। বিক্রেতারা যথারীতি পুরনো অজুহাত দেখাচ্ছেন, দাবি বাজারের সংকট। রমজান আসার আগে থেকেই তো সবকিছুর দাম বেড়ে গেছে, আর তেল তো অনেকদিন ধরেই আপনার পাওয়া যাচ্ছে না। এবার হয়তো আমরা আশা করছিলাম যে এবার এই সরকারের অধীনে হয়তো বা পূর্বের সরকারের মতন হবে না, কিন্তু আমরা তো একই চিত্র দেখছি দেশে। তেল দিচ্ছে না, ট্রাক ভরে তেল দেয়, আমাকে চাইলে একটা তেল দেয় না। মাছ, মাংস, সবজির বাজারে রোজার উত্তাপ ছড়িয়ে পড়েছে। দোকানিরা বলছেন ক্রেতারা একসাথে বেশি পণ্য কিনছেন, যার প্রভাবে বেড়েছে দাম। তবে ক্রেতারা বলছেন চাহিদা বিবেচনায় নিয়ে অসাধু ব্যবসায়ীরা বাড়তি মুনাফার সুযোগ নিচ্ছেন। এদিকে আগামীকাল থেকে বাজার তদারকিতে নামছে ভোক্তা অধিকার। মাঠে থাকবে একাধিক টিম। নিত্যপণ্যের বাজারে রোজার উত্তাপ ছড়িয়ে পড়েছে। সকালেই ভিড় বেড়েছে ক্রেতাদের, কিনছেনও পরিমাণে বেশি। মাংসের বাজার বেশ অস্থির। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি খাসির মাংস 1200 থেকে 1250 টাকা দরে বিক্রি হলেও আজ হাঁকা হচ্ছে 1300 টাকা। মানভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়, যা আগের সপ্তাহে ছিল 200 টাকার নিচে। সোনালী মুরগির দামও বেড়েছে। চাহিদা আছে না, কাশি খাওয়ার বেশি হয়ে গেছে, এই জন্য নিজেই কিনতে পারি না। গরুর মাংসের দাম ছিল 750, এখন পবিত্র মাহে রমজান উপলক্ষে 780 টাকা। এইভাবে যদি মুরগির দাম বাড়ে তাহলে আমাদের খাওয়ার জন্য কষ্ট হয়ে যায় আর কি। 80-90 ব্রয়লার, সোনালী 270-80। এখন রোজার কারণে বাজারের কারণে 10-20 টাকা বাড়ছে। কাস্টমারও তো আপনার মনে সীমিত আকারে, কিন্তু রেটও সীমিত থাকবে।
মাছের বাজারেও বেশ উত্তাপ। চাষের কই, শিং, রুই মাছের দাম কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে। নদীর রুই, বোয়াল, চিংড়ি মাছের স্বাদ নিতে চাইলে ক্রেতাদের গুনতে হবে 1000 টাকার উপরে। পাঙ্গাস ও তেলাপিয়ার কেজি 200 টাকা ছাড়িয়েছে। চিংড়ি মাছ 1400 টাকা কেজি, নদীর বড় আইর মাছ 1200 টাকা কেজি, নদীর মেঘনা নদীর রুই মাছ একদম 1200 টাকা কেজি। 400 করে কিনেছি, এখন দেখতেছি 550 রাখতেছে, তো 150 টাকার মতো দাম বেড়ে গেছে। রমজান উপলক্ষে ভাই আমাদের এখানে দাম একটু বাড়তি, তুলনামূলক আগের চাইতে 20 টাকা 30 টাকা বেশি। যে মাসে 320 টাকা ছিল ওটা এখন 350 টাকা করে নিলাম। পাইকারি পর্যায়ে বেগুন, শসা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে। খুচরা পর্যায়ে দাম পড়ছে 100 টাকার উপরে। কিছুদিন আগেও এক হালি লেবু বিক্রি করা হতো 20 থেকে 30 টাকায়, এখন প্রতি হালির দাম পড়ছে 100 টাকা। কিছুদিন আগে তো দাম ছাড়া আছে না, আছেন 30 টাকা কেজি, 25 টাকা কেজি, 40 আছেন ভালো রেট, আর এখন আমরা 70 টাকা কেজি ব্যস্ত আছি। শসা চলে আপনার 90 হইতে 100 টাকা কেজি, খিরাই চলে আপনার 50 থেকে 60 টাকা কেজি। রোজার মাস জুড়ে রাজধানীর বাজারে থাকার ঘোষণা দিয়েছে ভোক্তা অধিকার। কাল থেকেই কার্যক্রম শুরু করবে বিশেষ তদারকি টিম। সোভান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। সরকার বাজার সিন্ডিকেট ভেঙে সুন্দর রমজান দিতে না পারলে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে। দুর্বল সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয়, এমনটা বললেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকালে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রমজানে ভাব গাম্ভীর্য রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, যারা বাজারে সিন্ডিকেট করে তাদের আইনের আওতায় আনতে প্রয়োজনে অপারেশন ডেভিল হান্ট শুরু করতে হবে। সরকারের জন্য এই মাস একটা বড় পরীক্ষা, মন্তব্য করেন উপদেষ্টা। বলেন, দেশকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচারের যারা জড়িত তাদের খুঁজে বের করতে হবে। এ সময় যানজট নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে আগের যে কোনো রমজানের তুলনায় ভালো সময়ের প্রত্যাশা করেন তিনি। রমজান আসলে একটা চক্র সক্রিয় হয় যে কিভাবে দ্রব্যমূল্য কৃত্রিমভাবে বাড়ানো যায়। এই প্রত্যেকবারে আমরা দেখেছি এইগুলোর পেছনে যারা জড়িত থাকে এরা সরকারি দলের লোক হয়। এবার একটা ইউনিক টাইম আমরা পেয়েছি যেখানে কোনো রাজনৈতিক দলীয় সরকার না, এটাকে আপনি নিরপেক্ষ সরকারও বলতে পারেন। অর্থাৎ এবারের রমজানটা হবে অতীতের 10, 15, 20 বছরের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ রমজান। রমজানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপের দেশগুলোতে শুরু হয়েছে মুসলিমদের সিয়াম সাধনার মাস। শুক্রবার চাঁদ দেখা যাওয়া এসব দেশে প্রথম তারাবির নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সেহরি খেয়ে করেছেন সংযমের নিয়ত। শনিবারই সিয়াম সাধনা শুরু করেছে বিশ্বের 87% মুসল্লি। শুক্রবার ফিলিস্তিনের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ। জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের উপচে পড়া ভিড়। যুদ্ধবিধ্বস্ত গাজায়ও রমজান পালন শুরু করেছে ফিলিস্তিনিরা। শুক্রবার চাঁদ দেখায় নানা তৎপরতা ছিল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেখা গেছে পবিত্র রমজানের চাঁদ। দেশগুলোয় শনিবার থেকে শুরু হয়েছে সংযম আর সিয়াম সাধনার মাস। এরই মধ্যে সেসব দেশে প্রথম তারাবির নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ থেকে রমজান শুরু হয়েছে ওমান আর ইন্দোনেশিয়াতেও। শনিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মুসল্লিরাও সিয়াম সাধনা শুরু করেছে শনিবার থেকে। প্রার্থনায় গাজার মানুষকেও স্মরণ করছে বিশ্বের নানা প্রান্তের মুসল্লিরা। আশা করছি আমাদের মতোই গাজার মানুষও যেন সুষ্ঠুভাবে রমজানের প্রার্থনা করতে পারে, বোমা বা অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটুক। দোয়া করি তারা শান্তিতে থাকুক। রোজা উপলক্ষে সব মুসলিম দেশেই সাজ রব। শুক্রবার শেষ মুহূর্তের বাজার সদাই সেরে নিয়েছেন মুসল্লিরা। সেহরি ও ইফতারের বিশেষ খাবার এবং আতর তসবিহ সহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এই বাজার অন্য এলাকার মতো নয়, আলাদা ঐতিহাসিক গুরুত্ব আছে। আমাদের নিজস্ব সংস্কৃতির সাথে জড়িত এই স্থান। রয়টার্সের তথ্য অনুযায়ী বিশ্বের 280 মিলিয়ন মুসল্লির মধ্যে 87% রমজান পালন করছে শনিবার থেকে। মালয়েশিয়ায় মাহে রমজানের চাঁদ দেখা না যাওয়ায় রোববার থেকে রোজা রাখবেন মুসল্লিরা। একই দিন রমজান শুরু হওয়ার সম্ভাবনা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ব্রুনেই ও জাপানেও। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।
এদিকে আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে এই বৈঠক হবে। সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এটি পরিচালনার দায়িত্বে আছে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ। কমিটির সদস্য সংখ্যা ১৭ জন। দেশের যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে তা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছে। আরবি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর শাবান মাসের ২৯ তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। মুসলিম বিশ্বকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। পবিত্র মাসে মানবতার চর্চার মধ্য দিয়ে ন্যায় ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। সমগ্র মুসলিম বিশ্বকে পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা জানাই। রমজান সহমর্মিতা, সহানুভূতি ও উদারতার প্রতীক। এটি পরিবার ও সমাজের সাথে পুনর্মিলিত হওয়ার এবং অসহায়দের সাহায্য করার এক সুবর্ণ সুযোগ। গাজা ও সুদান সহ যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর গৃহহীনদের পাশে আছি আমি। চলুন এই পবিত্র মাসে আমরা মানবিক হই। বাঙালির কাছে ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানি জান্তার অনাগ্রহের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল মুক্তিকামী জনতা। মানুষের কণ্ঠরোধে চালানো হয়েছিল গুলি। ৭১ মার্চের সেই অগ্নিঝরা দিনগুলোই বাঙালি রাজপথ কাঁপায় সাহসী শক্তিতে। ইয়াহিয়া সামরিক সরকার অপারেশন সার্চলাইটের নামে চূড়ান্ত হত্যাযজ্ঞ শুরু করলে মুক্তিকামী জনতাও গড়ে তোলে প্রতিরোধ। ৭১ ৯ মাসে বীর বাঙালি হানাদার ও তাদের দোসরদের চূড়ান্ত শিক্ষা দেয়। সেই স্বাধীনতার মাসের শুরুর দিনে বাঙালির অস্তিত্বের সাতকাহন জানাবেন ফারহানা ন্যান্সি। মায়ের শত কষ্টের পর ধরণীতে জন্ম হয় বাংলাদেশ নামে এক শিশুর, যে শিশু জন্মের আগে পার করেছে কঠিন সংগ্রামের পথ। বাংলাদেশকে জন্ম দিতে ৩০ লাখ মানুষের জীবন আর ২ লাখ মা বোনের সম্ভ্রম বিলিয়ে দিতে হয়। সেই চিরসত্য কথনটা মনে করিয়ে দিতে চাই। ৭০-এর নির্বাচনে পাকিস্তানের ক্ষমতা বাঙালির হাতে আসার রায় মেলে। ক্ষমতা হস্তান্তরে নানা অজুহাত তৈরি করে ইয়াহিয়ার সামরিক সরকার। ১ মার্চ স্থগিত করা হয় অধিবেশন। ফুঁসে উঠে বাঙালি। ঘটনা প্রবাহে তৎকালীন রেসকোর্স ময়দানের জনসভায় ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু ঘোষণা করেন বাংলাদেশের মুক্তির সনদ। বীর বাঙালি সেদিন থেকেই যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। ৭১-এর মার্চের ঘটনা প্রবাহে স্পষ্ট হয়ে যায় পাকিস্তানিরা বাঙালির হাতে ক্ষমতা দেবে না, বাঙালিকে দমিয়ে রাখাও সম্ভব হবে না। তাই ২৫ মার্চ রাতেই আক্রমণ চালায় পাকিস্তানি নরপশুরা। এক রাতেই হত্যা করে হাজার হাজার মানুষ। এমন সময় বাংলাদেশের পক্ষ থেকে আসে স্বাধীনতার ঘোষণা। মুক্তির ১ দফা সনদকে বাস্তবে রূপ দিতে ঝাঁপিয়ে পড়ে কোটি বাঙালি। শুরু হয় বাংলাদেশের মুক্তির যুদ্ধ, বাঙালির স্বাধীনতার সংগ্রাম, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। যে মানুষগুলো এতদিন দ্বিধায় ছিল, স্বাধীন মাতৃভূমির আশায় তারা ঝাঁপিয়ে পড়ে হানাদারদের বিরুদ্ধে। বাঙালির পাক বাহিনীর মতো অত্যাধুনিক অস্ত্র ছিল না, কিন্তু ছিল বুকভরা অদম্য সাহস। অকুতভয় বাঙালি ছেড়েছিল প্রাণের মায়া। এই মার্চ থেকেই শুরু হওয়া যুদ্ধে প্রাণ হারান ৩০ লাখ মানুষ। পাকিস্তানি নরপশুদের হাতে নির্যাতিত হয়েছিল ২ লক্ষ নারী। শুধুমাত্র ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীন দেশের স্বাদ দিতে এত আত্মত্যাগের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। বাংলাদেশের প্রতিটি অর্জনে আজও মিশে আছে মুক্তির স্বাদ, মার্চের স্মৃতিকথা। নতুন দেশের সোদা মাটিতে কৃষক যখন ফসল ফলায়, সেখানে এখনও মিশে থাকে মুক্তির চেতনা। ছোট্ট শিশুটি মুক্ত বাতাসে যখন মাথা উঁচু করে দৌড়াতে থাকে, সেই চিত্রতেও মিশে থাকে শহীদদের আত্মত্যাগ। ৫৪ বছরের এই ছোট ছোট চিত্রগুলোই প্রতি মুহূর্তে আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার কথা, আমার আপনার মুক্তির কথা। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।
বাংলাদেশ মিয়ানমার আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং সীমান্তবর্তী জনগণের জানমালের নিরাপত্তায় উখিয়া ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন তিনি বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে সীমান্তে অস্থিরতা বেড়েছে, তাই নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে উখিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক বলেন, ভারতীয় সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশের জন্য যদি হত্যাকাণ্ড হয় তাহলে ভারত থেকে অনুপ্রবেশকারীদেরও ভবিষ্যতে আইন মেনে ফেরত পাঠানো কঠিন হবে। ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতিহত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নাই। ডিজি পর্যায়ে যে সম্মেলন হয়ে গেল ওখানেও কিন্তু এটার উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। তারপরও কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে, বাট এই ঘটনাটা যেন কমায় আনা যায় এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত আর ফুলেল শ্রদ্ধার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এই বিষয়ে আরও জানব, যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, রায়ের বাজারে এই মুহূর্তে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কি কর্মসূচি চলছে জানাবেন বিস্তারিত। এই মাত্র বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে এই জুলাই আগস্টের যারা নিহত শহীদ তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে এবং পরবর্তীতে তারা তাদের কবর জিয়ারত করেছে। কবর জিয়ারতের যে ফুল দিয়ে ফুল শ্রদ্ধা জানানোর পরে কবর জিয়ারতের যে কার্যক্রম সেটি শেষ হয়েছে এবং তারা এখন এই মুহূর্তে গণমাধ্যমের সামনে নিশ্চয়ই কথা বলবে। আমরা যেমনটি জেনেছি যে আমরা ডাকসু ভবন থেকে বেলা 12টার দিকে এই কর্মসূচি উপলক্ষে তারা ডাকসু ভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রওনা হয়েছে এবং এই মাত্র তারা রায়ের বাজার যে কবরস্থান অর্থাৎ শহীদদের যে গণকবর, সেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তাদের যে আনুষ্ঠানিক যে কর্মসূচি অর্থাৎ একটি রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, নতুন ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের যে সাংগঠনিক যে কার্যক্রম অর্থাৎ একটি দলের আত্মপ্রকাশের পরে যে দলের যে সাংগঠনিক যে কার্যক্রম সেই কার্যক্রমটি মূলত শুরু হলো এই শহীদদের কবর জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে। এখন গণমাধ্যমের সামনে নিশ্চয়ই তারা কথা বলবে, যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা গণমাধ্যমের সাথে নিশ্চয়ই কথা বলেন যদি তারা তাদের কর্মসূচি ঘোষণা করে বা পরবর্তীতে তারা তাদের এই সাংগঠনিক কার্যক্রম অর্থাৎ ছাত্র সংসদের এই যে সাংগঠনিক কার্যক্রম তারা কিভাবে পরিচালিত করবে সে বিষয়টি নিশ্চয়ই পরিষ্কার করে বলবেন এবং ধারণাই করা যায় যে যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান অর্থাৎ জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনের যারা নেতৃত্ব ছিল তাদেরকে নিয়েই গতকাল একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে এবং তার ঠিক দুই দিন আগে এই বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের যে ছাত্র সংগঠন অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে ছাত্র সংগঠন সেটির আত্মপ্রকাশ হয়েছে এবং সেই ছাত্র সংসদটি আসলে আনুষ্ঠানিকভাবে তাদের আজকে এই যে শহীদদের কবর জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম তারা শুরু করলো এবং তারা নিশ্চয়ই গণমাধ্যমের সাথে কথা বলবে। গণমাধ্যমের সামনে তারা কি বলেন, কি কর্মসূচি, নতুন কোনো কর্মসূচি দেন কিনা সে বিষয়টি নিশ্চয়ই তারা কথা বললে হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো। দর্শক, আশিক, অনেক ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে আলামিন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাতে পটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত আলামিন দক্ষিণ পটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। বিজিবি জানায় সীমান্তের কাঁটাতারের কাছে আলামিনকে দেখেই গুলি ছুড়ে বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হন তিনি। পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আলামিন। মরদেহ এখনও হস্তান্তর করেনি বিএসএফ। শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে ডাকাতির সময় গণপিটুনিতে নিহত হয়েছে 2 ডাকাত। এ সময় ডাকাত দলে ছোড়া হাত বোমা ও গুলিতে আহত হন 4 জন। অবস্থা আশঙ্কাজনক হয় এরই মধ্যে আহত 2 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। সেই সাথে গণপিটুনিতে গুরুতর আহত 5 ডাকাতকেও চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
মাঝরাতে নদীতে ডাকাত দলের হানা, জনগণ প্রতিরোধ গড়ে তুললে হাত বোমার বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি এলোপাতাড়ি গুলি চালায় ডাকাতরা। এতে ক্ষুব্ধ হয়ে জনতা পিছু নেয় ডাকাত দলের। কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্র হয়ে ওঠে শরীয়তপুরের কীর্তিনাশা নদীর দুই পার। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাতে মাদারীপুরের রাজারচর এলাকায় বালখেডে হানা দেয় একদল ডাকাত। স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডাকাতরা স্পিডবোটে করে পালানোর চেষ্টা করে। শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় ট্রলার ও বালখেড দিয়ে ডাকাতদের গতিরোধ করা হলে স্থানীয়দের লক্ষ্য করে হাতবোমা ও এলোপাতাড়ি গুলি ছোড়ে ডাকাতরা। আহত হয় 4 জন। আমরা মসজিদের মাইকে মাইকে ঘোষণার ফলে এলাকার জনগণ দেশীয় অস্ত্র নিয়ে বের হয় এবং নদীর পাড়ে আসলে তাদেরকে লঞ্চ ট্রলার দিয়ে ব্যারিকেড দেওয়ার ফলে তারা আসলে আটকিয়ে গিয়েছিল। এমতো অবস্থায় তারা আমাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ করে। মাইকে শুনতে পাই আসি মুন্সিয়াট আইসা শুনতে পাই যে ওরা ওই যে আপনার ওই ডলার দেওয়া ওই জাহাজ দেওয়া আটকানো হয়েছে। আটকানোর পরে ওরা মনে করেন গুলি এবং বোমা ককলেট সরার পরে ওহানতে না পারে ওরা বাঁচতে না পারে আবার পিছনে ব্যাক করে হীরাবাড়ার ওই জায়গায় ধরা খাইছে। ডাকাতের থেকে গুলিবিদ্ধ হয়ে আমাদের 4 জন চিকিৎসা নিতে আসে 11টা থেকে 11:30টার মধ্যে। তার মধ্যে 2 জন গুরুতর ছিল, যাদের অনেকগুলো গুলির আঘাত ছিল, তাদেরকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে আশপাশের বাসিন্দারা। ডাকাত দলের 7 জনকে আটকের পর দেয়া হয় গণধোলাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে ডাকাতদের উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। পরে হাসপাতালে নেওয়া হলে 2 ডাকাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে আমরা সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ অর্থাৎ শরীয়তপুর জেলার পক্ষ থেকে আমরা ঘটনাস্থলে যাই এবং এখন পর্যন্ত আমরা 5 জন ডাকাতকে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি ওই জনগণের হাত থেকে। এবং এর বাইরে আমরা খবর পেয়েছি আরও 2 জন আছে, তাদেরকেও আমরা নিয়ে আসতেছি। ডাকাতদের ছোড়া গুলিতে আহত 2 জন ভর্তি সদর হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাকি 2 জনকে পাঠানো হয়েছে ঢাকায়। এদিকে গণপিটুনিতে আহত বাকি ডাকাতদের অবস্থাও গুরুতর। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। এবার পাবনায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অন্তত 20টি যানবাহনে হয়েছে ডাকাতি। শুক্রবার মধ্যরাতে সাথিয়া বেড়া আঞ্চলিক মহাসড়কের তলট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল ডাকাত গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। তারপর দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করা হয়, চালানো হয় লুটপাট, ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন, টাকা সহ মূল্যবান মালামাল। পুলিশ বলছে, ডাকাতির সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যরাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা যায় যৌথ বাহিনীর এই কার্যক্রম। এ সময় বৈধ কাগজপত্র, লাইসেন্স ও হেলমেট না থাকা এবং অনিয়মের দায়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। মধ্যরাতে চলছে সেনাবাহিনীর তল্লাশি কার্যক্রম। একে একে থামানো হচ্ছে যানবাহন, দেখা হচ্ছে গাড়ির কাগজপত্র। কাগজপত্র ঠিক থাকলেও অনেকের মাথায় নেই হেলমেট, আবার কারো হেলমেট থাকলেও নেই লাইসেন্স কিংবা গাড়ির ফিটনেস। তবুও মামলা থেকে বাঁচতে দিচ্ছেন নানা অজুহাত। শুক্রবার রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলা মোটর এলাকায় এ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি দল। এ সময় অনিয়মের দায়ে মামলা দেয়া হয় বেশ কয়েকটি গাড়ির বিরুদ্ধে। এটা অবশ্যই আমাদের ভালোর জন্যই করছে, যেটাই করছে ভালোর জন্যই করছে। আমাদের এটা আমাদের জন্য উপকারী আছে। নেক্সট টাইম আমরা সতর্ক হয়ে যাবো, সমস্যা নেই। মূলত আমি নাইট ড্রেস পরে বাইরেছি, কিছু নিয়ে বেরোই নাই। জানি যে আমাদের তো সারা বাজারে যাচ্ছি, আমরা তো অন্য কিছু করি না। আসলে এটা তাড়াহুড়ায় বের হয়ে গেছে, তো এটা আমার ভুল, আমি মাপ চাচ্ছি। যেহেতু আমরা রাস্তায় এমনভাবে গাড়ি চালাচ্ছি, সো আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানো উচিত। আজকে সেনাবাহিনীর সাথে আমাদের পুলিশের যৌথ চেকপোস্টে মোট 35টি গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। এখানে বিভিন্ন লাইসেন্স নাই, হেলমেট পরে নাই 3 জন, আবার পিলিয়নের হেলমেট পরে নাই। সব কিছু অ্যাভারেজে আমরা প্রায় 50,000 টাকার মতো জরিমানা করেছি। আমার মনে হয় যে এটা আস্তে আস্তে আমার এরকম অভিযান থাকলে আমার ধীরে ধীরে এটা আরও কমে আসবে। একই সময়ে রাজধানীর কলাবাগান এলাকাতেও চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর নেতৃত্বে তল্লাশি চালায় যৌথ বাহিনী। আমরা মোট 10টা মামলা করেছি এই মুহূর্তে, আর মোট জরিমানা হয়েছে 77,000 টাকা।
অবৈধ কোনো কিছু উদ্ধার করতে? না, এখন বন্ধ, অবৈধ কোনো কিছু পাইনি কারো কাছে। মূলত আমাদের প্রাইভেট কার, মাইক্রো আর মোটরসাইকেল। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। পুলিশ বলছে নিয়মিত এমন তল্লাশি ও টহল কার্যক্রমের ফলে কমে আসবে অপরাধ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। দুপুর 1টা পর্যন্ত 1 ঘণ্টা চলে পরীক্ষা। গেলবারের মতো চট্টগ্রামের বাইরে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছিল ভর্তি পরীক্ষার কেন্দ্র। তবে উপ ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এবার 4টি ইউনিট ও 3টি উপ ইউনিটে মোট 4,926টি আসনের বিপরীতে আবেদন করেছে 2,71,239 জন ভর্তিচ্ছু। সেই হিসাবে আসন প্রতি লড়বে 55 জন শিক্ষার্থী। পরীক্ষার বিষয়ে আরো খবর জেনে নেব। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন মামুনুর রশিদ অভি। পরীক্ষা তো শেষ হয়ে গেল, প্রশ্নপত্র সার্বিক ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন বিস্তারিত। শাওন, পরীক্ষা শেষ হয়েছে একটা এবং পরীক্ষার কেন্দ্র থেকে বেরিয়েছেন, এরই মধ্যে বেরিয়ে যেতে শুরু করেছেন শিক্ষার্থীরা এবং তারা যেটি বলছিলেন যে প্রশ্নপত্র কিন্তু অন্যান্য বার আছে, এবারে প্রশ্নপত্র অনেক স্ট্যান্ডার্ড লেভেলের হয়েছে এবং বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংলিশ এই পরীক্ষার প্রশ্নগুলো তুলনামূলক কিছুটা কঠিন হয়েছে অনেকেই বলছেন এবং অনেকে আসলে বলছিলেন যে সোজা হয়েছে। অর্থাৎ এক একজন পরীক্ষার্থীর এক এক মন্তব্য। তবে সবকিছু মিলিয়ে বলা যায় পরীক্ষার যে এবার যে প্রশ্নপত্র সেটি অনেকাংশে স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে এবং তারা বলছিলেন যে যেটুকু পড়া হয়েছে বা সিলেবাসের ভিতর থেকেই সকল প্রশ্ন করা হয়েছে এবং অভিভাবক যারা রয়েছেন তারা বলছিলেন যে এই যে তাদের সন্তানদেরকে নিয়ে তাদের যেই আশা ভরসা সেই বিষয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করছিলেন যে এবারের বিশ্ববিদ্যালয়ে যে আবেদন সংখ্যা শিক্ষার্থী সেটি অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি। এই ইউনিটে যদি বলি সেটি 1,215 জন, 15টি সিটের বিপরীতে কিন্তু এবারে 1 লাখেরও বেশি আবেদন করা হয়েছে। ফলে প্রতিটি আসনের বিপরীতে 89 জন শিক্ষার্থী কিন্তু এবারে লড়াই করছে। ফলে এবারের যেই ভর্তি পরীক্ষার টিকার যে ব্যাপারটি সেটি অনেক বেশি যুদ্ধই বলা যায়, কারণ শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে যেটুকু প্রস্তুতি নিয়ে এসেছেন সেই প্রস্তুতি অনুযায়ী তারা আসলে পরীক্ষা দিয়েছেন। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন প্রতিটি কেন্দ্র থেকে একেবারেই শত শত শিক্ষার্থী তারা বের হচ্ছেন। এই মুহূর্তে আমি রয়েছি 0 পয়েন্ট এলাকায় এবং প্রতিটি অনুষদ থেকে শিক্ষার্থীরা এই 0 পয়েন্ট হয়েই তারা আসলে বিভিন্ন তাদের যে গন্তব্য সেটি তারা এখন যাচ্ছে। সবকিছু মিলিয়ে বলতে পারি শিক্ষার্থী এবং অভিভাবক যারা রয়েছেন তারা তো এসেছেন এবং তারা যেই সার্বিক পরিস্থিতি, পরীক্ষার যেই প্রশ্নপত্র এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে সার্বিক ব্যবস্থাপনা পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য তাদের যে চ্যালেঞ্জ ছিল সেটি সুন্দরভাবে সফলভাবে তারা করতে পেরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনের নদীতে শুরু হয়েছে কাঁকড়া শিকার। সকাল থেকেই সাতক্ষীরা রেঞ্জের স্টেশন থেকে অনুমতিপত্র দেয়া হচ্ছে। অনুমতি পেয়েই দলবল নিয়ে সুন্দরবনের গহীনে প্রবেশ করছে বনজীবীরা। জানুয়ারি-ফেব্রুয়ারি কাঁকড়ার প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। সুন্দরবনের নদী খালে প্রজননের সুরক্ষায় কাঁকড়া ধরার উপর টানা 2 মাসের নিষেধাজ্ঞা জারি করেছিল বন বিভাগ। স্টারলিংককে কি ধরনের শর্তে সেবা প্রদানের লাইসেন্স দেয়া হবে তা পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে প্রতিবেদন চূড়ান্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। চলতি সপ্তাহে এই প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে সংস্থাটি। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই সেবার জন্য লাইসেন্সের প্রক্রিয়া শুরু করবে বিটিআরসি। তবে স্টারলিংকের সেবা চালু হলে দেশজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ইন্টারনেট সেবাদানকারী স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ঝুঁকির শঙ্কা দেখছেন প্রযুক্তিবিদরা। স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার দ্বারপ্রান্তে বাংলাদেশ। সম্প্রতি স্পেসএক্সের কর্ণধার ইলন মাস্কের সাথে প্রধান উপদেষ্টার ফোনালাপ এবং পরবর্তীতে চিঠি চালাচালির পর এই উদ্যোগ আরও গতি পেয়েছে। 19 ফেব্রুয়ারি ইলন মাস্ককে পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী 90 কার্য দিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালুর প্রস্তাব দেন। নির্ধারিত সময়ের মধ্যে স্টারলিংকের কার্যক্রম চালুর পরিকল্পনা করছে বিটিআরসি। এখন আমাদের কাজ হচ্ছে একটা ইন্ডাস্ট্রি দেখে একটা গাইডলাইন প্রণয়ন করা। যে সেবাটার জন্য করছি এটাকে আমরা বলি এনজিএসও বা নন জিও স্টেশনারি স্যাটেলাইট, যার মধ্যে স্টারলিংক একটা, এরকম আরও কোম্পানি আছে, আরও কোম্পানিরও আমাদের সাথে বসছে।
স্টারলিংক মূলত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করবে। প্রযুক্তিবিদদের সংখ্যা বড় বিনিয়োগকারী হওয়ায় পেরে উঠবে না স্থানীয় আইএসপিরা, তাই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি তাদের। আমরা একটা দেশীয় উদ্যোক্তা সরকারকে যে পরিমাণ ভ্যাট দিচ্ছি, যেই পরিমাণ ট্যাক্স দিচ্ছি, যেই পরিমাণ রেভিনিউ শেয়ার করছি, যেই পরিমাণ এসওএফ দিচ্ছি, সমপরিমাণ ভ্যাট, ট্যাক্স, রেভিনিউ শেয়ার, সোশ্যাল অব্লিগেশন ফান্ড স্টারলিংকে দিতে হবে। স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালায় বলা হয়েছে, স্টারলিংকে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও নিরাপত্তা সংস্থাগুলোর শর্ত মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। দেশে আর্থ স্টেশন স্থাপন, আইআইজি প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনা, সাবমেরিন কেবল অথবা আইটিসি অপারেটরের সংযুক্ত থাকার পাশাপাশি সরকারের সাথে রেভিনিউ শেয়ারিং করার শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের এসব সুপারিশের সাথে সমন্বয় করে চলতি সপ্তাহে চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাবে নিয়ন্ত্রক সংস্থা। যারা স্যাটেলাইট দেন ইনক্লুডিং স্টারলিংক সবার সাথেও আমরা যোগাযোগ করেছি, ওনাদের কথাবার্তাও শুনে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। মন্ত্রণালয় কয়েকটা অবজারভেশন দিয়ে আবার আমাদের মতামত জানতে চেয়েছে। এইটা হয়তো আমরা এই সপ্তাহে পাঠিয়ে দিব। সরকার যদি অনুমোদন করে তখন আমরা লাইসেন্স দিতে পারব। স্টারলিংকের উচ্চ মূল্যের সেবা তৃণমূল পর্যায়ে ইন্টারনেট বিস্তৃতির পথে অন্তরায় বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। বাইং ক্যাপাসিটি মাথায় রেখে যদি চিন্তা করি, তাহলে স্টারলিংক ডেফিনেটলি রিমোট প্লেসের জন্য না। সেই ক্ষেত্রে হয়তো বা কিছু মাল্টিনেশনাল কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি কিংবা কিছু কর্পোরেট হাউস তারা স্টারলিংকের সার্ভিসটা ব্যবহার করতে পারে। বিশ্বের 100টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিদরা বলছেন, স্টারলিংকের প্যাকেজ বেশ ব্যয়বহুল। সর্বনিম্ন মাসিক খরচ পড়তে পারে 6,000 থেকে 15,000 টাকা। আবার সংযোগ পেতে যন্ত্রপাতির জন্য এককালীন গুনতে হবে কমপক্ষে 45,000 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। নো ডিল নো মিল, সম্মান তো নয়ই, খাবারও জুটল না ভোলদেমের জেলেনস্কির ভাগ্যে। ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে তুলোধুনো হওয়ার পরও হোয়াইট হাউসে 1 ঘন্টা অপেক্ষা করেন হতবাক জেলেনস্কি। চুক্তি স্বাক্ষর আয়োজন তো বাতিল হয়ই, এরপর মধ্যাহ্নভোজের কথা থাকলেও খাবারের দেখা মেলেনি। উল্টো তাকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন ট্রাম্প প্রশাসনের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা। উপায় না দেখে দলবল নিয়ে অভুক্ত অবস্থায় হোয়াইট হাউস ছাড়েন জেলেনস্কি। কথা দিয়ে অপমান তো ছিলই, রাষ্ট্রীয় অতিথির সম্মানটুকুও মিলল না। ডেকে এনে কোনো দেশের প্রেসিডেন্টকে এমন অপদস্থ করার নজির বোধহয় ইতিহাসে নেই। ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরও প্রায় 1 ঘন্টার মতো অন্য ঘরে অপেক্ষা করেন প্রেসিডেন্ট জেলেনস্কি সহ ইউক্রেনীয় প্রতিনিধিরা। উদ্দেশ্য ছিল খনিজ সম্পদ নিয়ে চুক্তি স্বাক্ষর। এছাড়াও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন সহ আরও 2টি অনুষ্ঠানের শিডিউলও ছিল, বাতিল হয় সবই। You didn't have our military equipment. If you didn't have our military equipment, this war would have been over in 2 weeks. In 3 days, I heard it from Putin. In 3 days. কথা ছিল চুক্তির পর একসাথে মধ্যাহ্নভোজ করবেন ট্রাম্প, জেলেনস্কি সহ 2 দেশের প্রতিনিধিরা। তবে খাবারের আয়োজন না করে উল্টো চলে যেতে বলা হয় ইউক্রেনের প্রেসিডেন্টকে। আর সরাসরি এই নির্দেশ দেন স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ। দলবল নিয়ে না খেয়েই হোয়াইট হাউস ত্যাগ করেন নিরুপায় জেলেনস্কি। এত অপমানের পরও জেলেনস্কিকে ছেড়ে দেয়নি ট্রাম্প প্রশাসন, বরং ইউক্রেনের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে এত কিছুর পর ক্ষমা চাইতে রাজি নন জেলেনস্কি। অনিক রহমান, যমুনা নিউজ।